হ্যালো বন্ধুরা, গ্লোবাল সিটিজেন এ স্বাগতম। গত দিনের ভিডিওতে আমি বলেছিলাম বাইরে যাওয়ার জন্য স্টুডেন্ট অবস্থা থেকে কিভাবে প্ল্যান এবং প্রিপারেশনটা নিতে হবে। গত দিনের ভিডিওটা খুব প্রিলিমিনারি একটা প্ল্যানের বিষয় ছিল। আমি এই প্ল্যানটাকে আস্তে আস্তে একটা একটা করে ভিডিওতে আমি ইলাবোরেট করব, আরও বিস্তারিত বলবো। তো আজকে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে কান্ট্রি সিলেকশন। আপনারা দেশ কেমনভাবে চয়েস করবেন। তো আমি যদি উন্নত বিশ্বের কথা চিন্তা করি, তাহলে আপনি আঙুলে গুনতে পারবেন, হাতে গোনা 10-12 থেকে 15টা দেশ আপনি যেতে যাবেন। ম্যাক্সিমাম যেসব স্টুডেন্ট বাংলাদেশ থেকে যায় তারা এই 10 থেকে 15টার দেশের ভিতরেই যায়। তো আপনি প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে এই 10 থেকে 15টা দেশের ব্যাপারে ইন্টারনেট থেকে নলেজ গ্যাদার করবেন। কী ধরনের নলেজগুলো গ্যাদার করবেন? ফার্স্ট যেটা আপনাকে ইনফরমেশনটা কালেক্ট করতে হবে সেটা হচ্ছে ভিসার ব্যাপারে। যে এই ভিসার জন্য প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে ব্যাঙ্ক সলভেন্সিটা কত অ্যামাউন্টের দেখাতে হয়। এটা ব্যাংকে আপনার অ্যাকাউন্টে থাকা লাগবে, না আপনার বাবার অ্যাকাউন্টে থাকা লাগবে, না এটাকে ব্লক অ্যাকাউন্টে থাকা লাগবে, কত থাকা লাগবে, পার মান্থের জন্য কত দেখাতে হবে আপনাকে, ব্যাঙ্ক সলভেন্সিটা কোন ব্যাংকের হওয়া লাগবে এবং কী ধরনের ডকুমেন্টেশন এর জন্য দরকার, এই ব্যাপারে বিস্তারিত আপনারা তথ্য কালেক্ট করবেন। আমি ধরলাম 10টা দেশ নিয়ে আপনারা কাজ করছেন। তো এই 10টা দেশে প্রথমে ব্যাঙ্ক সলভেন্সি ক্রাইটেরিয়াতে কী কী ডকুমেন্ট, কী কী ইনফরমেশান আপনার লাগবে ভিসার জন্য জমা দেওয়ার জন্য সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে, সেই ইনফরমেশানটা আপনারা কালেক্ট করবেন। এরপর যেটা আসবে সেটা হচ্ছে অ্যাডমিশনের পেপার। তো আসলে আপনার যদি মোটামুটি একটা ভালো রেজাল্ট থাকে, মিনিমাম সেকেন্ড ক্লাস যদি রেজাল্ট থাকে, এবং আইএলটিএসে একটা ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট অনুযায়ী 5.5 থেকে 8 পর্যন্ত যদি আপনি স্কোর থাকে আপনার, তাহলে আপনি অ্যাডমিশন আসলে খুব সহজেই পেয়ে যাবেন। তো আপনার অ্যাডমিশন হয়ে গেলে ইউনিভার্সিটি থেকে আপনাকে একটা অ্যাডমিশন লেটার পাঠিয়ে দেবে। এই লেটারটা আপনার ভিসার সাথে লাগবে কি লাগবে না, এবং এটা কতদিনের জন্য অ্যাপ্লিকেবল হবে, এই সব বিস্তারিত ডকুমেন্টগুলো বা ইনফরমেশনগুলো আপনি কিন্তু সংগ্রহ করবেন। এরপরে আপনি জানবেন ভিসা ফি কত, ভিসাটা কোথায় জমা দেওয়া যায়। তো আমাদের দেশে, আমরা বাংলাদেশে দেখি যে অনেক অ্যাম্বাসি ডাইরেক্টলি ভিসা নেয় না, তারা একটা থার্ড পার্টিকে, যেরকম আপনারা নাম শুনেছেন ভিএফএস গ্লোবাল, এই ধরনের থার্ড পার্টিকে দিয়ে রেখেছে, এই কন্ট্রাক্টটা দিয়ে রেখেছে ভিসা, পাসপোর্ট কালেকশন এবং ডকুমেন্ট কালেকশনের জন্য, এবং পাসপোর্ট ডেলিভারি, ভিসা সহ বা ভিসা ব্যতীত পাসপোর্ট ডেলিভারি করার জন্য। তো আপনাদেরকে যা ইনফরমেশনটা গ্যাদার করতে হবে যে কোন কোন অ্যাম্বাসি ডাইরেক্টলি ভিসা নেয়, ভিসার জন্য পাসপোর্ট জমা নেয়, এবং কোন কোন অ্যাম্বাসি এই ধরনের থার্ড পার্টিকে নিয়োগ দিয়ে রেখেছে। ওই থার্ড পার্টির ওয়েবসাইটে ঢুকে আপনাদেরকে ইনফরমেশন গ্যাদার করতে হবে যে কতক্ষণ এটা খোলা থাকে, ভিসার জন্য ভিসার ফিটা কত, এছাড়া আদার্স আরও কোনো ফর্মালিটিস আছে কিনা। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা জানেন ইউরোপের অনেক দেশেরই অ্যাম্বাসি আমাদের দেশে নেই। তো আপনি যদি ওই দেশটাতে যেতে চান, আপনাকে অবশ্যই জেনে রাখতে হবে যে অ্যাম্বাসিটা কোথায়, আমাদের দেশে অবস্থিত, না ইন্ডিয়াতে, না সিঙ্গাপুরে। এই ইনফরমেশনটাও আপনাকে অবশ্যই গ্যাদার করতে হবে। তাহলে আপনি কি করছেন, প্রথমে আপনি যেটা করছেন সেটা হচ্ছে ভিসা রিলেটেড ইনফরমেশনগুলো গ্যাদার করছেন, যে ব্যাঙ্ক সলভেন্সি কত লাগছে, এই ব্যাঙ্ক সলভেন্সির জন্য যে সাপোর্টিং ডকুমেন্ট লাগবে সেটা কী কী ডকুমেন্ট, এরপর ইউনিভার্সিটি অ্যাডমিশন পেপার, এরপর ভিসা ফি কত, এবং ভিসাটার জন্য অ্যাপ্লিকেশনটা কোথায় সাবমিট করতে হবে। ওকে, দ্বিতীয় যে বিষয়টা হবে সেটা হচ্ছে টিউশন ফি। আপনারা দেশ দেখার সাথে সাথে আপনাদের পছন্দের সাবজেক্ট কয়েকটা বেছে নিয়ে এর সাথে সাথে আপনারা চেষ্টা করবেন কয়েকটা ওই দেশের ইউনিভার্সিটির ওয়েবসাইটও ভিজিট করার। তো মোটামুটি আমাদের অনার্স বা গ্র্যাজুয়েশন লেভেলে এবং আফটার গ্র্যাজুয়েশন, মানে এমএস এবং পিএইচডির জন্য বা ব্যাচেলর ডিগ্রির জন্য, এই লেভেলগুলোতে মোটামুটি সবগুলো ইউনিভার্সিটি টিউশন ফি কম বা বেশি একই রকম থাকে। বাংলাদেশি স্টুডেন্টরা যেসব ইউনিভার্সিটিতে যায়, দেখা যাচ্ছে হয়তো $500 থেকে $1000 এদিক ওদিক হলেও খুব একটা বড় অ্যামাউন্টের ডিফারেন্স হয় না। তো আপনারা মোটামুটি টিউশন ফি সম্পর্কে কিছু ইনফরমেশন গ্যাদার করে রাখবেন, যে অ্যাপ্রক্সিমেট একটা কত অ্যামাউন্ট হতে পারে আপনার, যদি 3 বছরের কোর্স হয় তাহলে 3 বছরের কোর্সের জন্য, বা 4 বছরের কোর্সের জন্য সবচেয়ে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে প্রথম ইয়ারে আপনার টিউশন ফিটা কত লাগবে, বা প্রথম সেমিস্টারে, কারণ এটা যাওয়ার আগে আপনাকে পে করে যেতে হবে।
তাহলে আপনি এই ক্ষেত্রে কী ইনফরমেশনটা পেলেন, একটা সামারাইজ আপনি ইনফরমেশন পাবেন আপনার টাকা কতটুকু টাকার দরকার, আপনার ব্যাংক সলভেন্সির জন্য কতটুকু টাকা লাগবে এবং টিউশন ফির জন্য কতটুকু টাকা লাগবে। এছাড়া মিসেলেনিয়াস কিছু আপনি ধরবেন যেরকম 50 থেকে 60,000 টাকা ভিসা মেডিকেল এইসবগুলোর জন্য। এটা ধরে আপনি একটা বাজেট ক্যালকুলেশন করতে পারবেন যে এত টাকা আপনার রিকোয়ার্ড। এরপরে আসি আমার লিভিং কস্ট। এর সাথে সাথে আপনি যেটা চেষ্টা করবেন সেটা হচ্ছে ওই দেশটার হোস্টেল ব্যবস্থা। আপনি ওই দেশগুলোর যদি কোনো ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢুকেন, ওখানে দেখবেন যে হোস্টেল ফ্যাসিলিটিস নিয়ে তাদের অবশ্যই কিছু লিঙ্ক থাকবে, হোস্টেলের ওয়েবসাইট থাকবে, অ্যাকোমোডেশন নিয়ে ওয়েবসাইট থাকবে। কিন্তু ইউনিভার্সিটির হোস্টেলগুলো আসলে অনেক এক্সপেন্সিভ হয়। তো আমি সাজেস্ট করব যে আপনারা ওই ইউনিভার্সিটির বিভিন্ন স্টুডেন্ট গ্রুপ আছে, এইসব গ্রুপগুলোতে যুক্ত হবেন। ফেসবুকের গ্রুপে যুক্ত হলেন বা ওখানকার বেঙ্গলি কমিউনিটি আছে, বিভিন্ন কমিউনিটির গ্রুপে যুক্ত হবেন। প্লাস আপনি ফাইন্ড আউট করার চেষ্টা করবেন, গুগল সার্চ দিলেই পাবেন যে এই শহরে, এই দেশের এই শহরে এই ইউনিভার্সিটির আশেপাশে কোন হোটেলগুলো আছে বা কোনো হোমস্টের সুবিধা আছে কি না, বা আদার্স মানে আপনার থাকার ব্যবস্থাটা খোঁজার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন যে কত টাকা, আসলে জানার চেষ্টা করবেন যে কত টাকা আপনার থাকতে খরচ হতে পারে পার মান্থ। এরপর যেটা হিসাব করবেন যে ট্রান্সপোর্টেশন। আপনি যদি নর্মাল জাস্ট ওই দেশের ট্রান্সপোর্টেশনের জন্য যে ওয়েবসাইট আছে, সরকারি ওয়েবসাইট আছে, আপনি ওখানে গেলেই দেখতে পাবেন যে একটা অ্যাভারেজ কত খরচ হতে পারে, বা ইন্টারনেটে সার্চ দিলেই যদি আপনি দেন যে পার মান্থ অ্যাভারেজ ট্রান্সপোর্ট ইন মিউনিক সিটি, তাহলে একটা অ্যাপ্রক্সিমেট একটা তারা আপনি অ্যাপ্রক্সিমেট একটা ফিগার অবশ্যই পাবেন যে 50 ইউরো বা 30 ইউরো। এটা আপনি নোট ডাউন করে রাখুন। তাহলে আপনার লিভিং কস্টের জন্য কী কী লাগতেছে, আপনার হোস্টেল লাগতেছে, ট্রান্সপোর্টেশনের কতটুকু খরচ লাগতেছে, এরপর আসবে খাবারের খরচ। সেমভাবে আপনি গুগলে সার্চ দেবেন যে পার মিল কত টাকা করে পড়তে পারে এই শহরের, এই দেশের এই শহরে। আপনি দেশটা এবং শহরটা ইন্ডিকেট করে দেবেন, দিলে আপনার, বা শুধু যদি দেশটাও ইন্ডিকেট করেন তাও হবে, তাহলে আপনার মিলের কতটুকু খরচ লাগছে সেটাও আপনি জানতে পারছেন। তাহলে এখন আপনি আসছেন আরও ডিটেলস একটা পর্যায়ে, সেটা হচ্ছে আপনার ব্যাংকে কত টাকা দেখানো লাগছে, টিউশন ফি কত টাকা এবং লিভিং কস্টের জন্য কত টাকা। তো সবসময় সবাই সাজেস্ট করে যে 1 বছরের লিভিং কস্টের টাকা সাথে নিয়ে যাওয়ার জন্য। তার মানে আপনাকে কিন্তু প্রিপারেশন নিতে হবে আপনার ব্যাংকে সলভেন্সির জন্য যে টাকাটা লাগতেছে সেইটা, 1 বছরের টিউশন ফি প্লাস হচ্ছে লিভিং কস্ট, এই তিনটা প্লাস করে যেটা আসবে সেই টাকার অ্যামাউন্ট আপনাকে জোগাড় করে রাখতে হবে মাস্ট। সেই অনুযায়ী আপনি প্রিপারেশন নিতে হবে আপনাকে। ওকে, এরপরে আপনি যেটা দেখবেন যে যে দেশগুলো আপনি চয়েস করছেন সেই দেশগুলোর ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট কী। আপনি যদি মনে করেন যে আপনি অন্য ভাষায় পড়বেন, ইংরেজি ব্যতীত, অবশ্যই এটা ইংলিশে পড়ার সুবিধাটা আসলে ইউরোপে, ওয়েস্টার্ন দেশগুলোতে অবশ্যই অ্যাভেলেবল, বাট আপনি দেখা যাচ্ছে যে ইংরেজিতে পড়তে চাচ্ছেন না, বা আপনি আর একটা থার্ড ল্যাঙ্গুয়েজ শিখতে যাচ্ছেন, ইংরেজি টুকটাক আপনি পারেন, এরপরেও একটা থার্ড ল্যাঙ্গুয়েজ আপনি শিখতে যাচ্ছেন, বা আইএলটিএস দিতে আপনার ইচ্ছা করছে না, বা আপনি স্বাচ্ছন্দ্য করতেছেন না আইএলটিএস দিতে, তখন কী করবেন, দেখা যাচ্ছে আপনি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়ালেখা করতে যাচ্ছেন। তো এক্ষেত্রে আপনাকে চিন্তা করা লাগবে, যেখানে কিন্তু কিছু অ্যাডিশনাল কস্টের তৈরি হবে, কারণ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা আপনাদের ওখানে গিয়ে শিখতে হবে। তো আমি এই পর্যায়ে ধরে নিচ্ছি যে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজেই পড়ালেখা করবেন। ওকে, এরপরে যে জিনিসটা আপনাকে সার্চ করতে হবে সেটা হচ্ছে কালচার এবং ওয়েদার। তো আপনি যে দেশগুলো দেখতেছেন, ধরুন আপনি যেহেতু 10টা দেশ দেখতেছেন এখন, সেই 10টা দেশের কালচার এবং কালচার সম্পর্কে আপনি একটা ধারণা নিন যে এই কালচারটার সাথে, ওই দেশের এই স্পেসিফিক কালচারগুলোর সাথে আপনি খাপ খাওয়াতে পারবেন। স্টুডেন্টদের যে কালচার বা ফ্যামিলি কালচার বা আদার্স সোসাইটির যে কালচার, এই কালচার সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করুন যে আপনি খাপ খাওয়াতে পারবেন কিনা, কারণ এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, মানসিক প্রশান্তির জন্য খুব বড় একটা ব্যাপার। ওই দেশে যে আপনি যাবেন, আপনার ফ্যামিলির কেউ থাকবে না, আপনার প্রথম দিকে কোনো ফ্রেন্ড থাকবে না, আপনি টোটালি একটা অ্যালোন একজন মানুষ ওই দেশে যাচ্ছেন, এবং ওখানে গিয়ে যখন পড়ালেখা করবেন দেখা যাচ্ছে আপনি প্রথম দিকে মিশতে পারবেন না, অনেক সমস্যা হতে পারে, আপনি হোমসিক ফিল করবেন। তো এই ক্ষেত্রে আপনি যদি কালচারাল দিকটা সম্পর্কে একটু জ্ঞান নিয়ে যান, বা আপনার চয়েসের দিকটা ঠিক থাকে, তাহলে কালচারাল হিসেবে, তাহলে আমার মনে হয় একটা ওয়াইজ ডিসিশন হবে, বেটার একটা জিনিস হবে। এরপর অবশ্যই যেটা জানতে হবে সেটা হচ্ছে ওয়েদার। তো আমি জাস্ট একটা উদাহরণ দেবো এই ওয়েদারের ব্যাপারে। আমার এক বন্ধু কানাডায় গিয়েছিল, তার অ্যাজমা ছিল, হ্যাঁ, সে এখন খুব শখ করে কানাডায় গেছে, অনেক টাকা পয়সা খরচ করে, কিন্তু কানাডায় এত ঠান্ডা, সে
6টা মাসও টিকতে পারেনি। তার অ্যাজমার সমস্যা এত প্রকট আকারে দাঁড়া করালো, অনেক ওখানে তো মেডিকেল ব্যবস্থা অনেক উন্নত, সে অনেক ট্রিটমেন্ট নিয়েছে, তো কিন্তু তারপরেও সে কমফোর্ট ফিল করলো না, সে কিন্তু দেশে ফিরে আসলো। এই যে সে টিউশন ফিটা পে করলো, কিছু টাকা সে টিউশন ফি থেকে উইথড্র করতে পারছে, বাট ম্যাক্সিমামটাই ওয়েস্ট। তার এয়ার ফেয়ার, এই যে কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি, ভিসা ফি, মানে টোটালটাই ওয়েস্ট ওয়েস্ট, একদম অপচয়। তো আপনি ওয়েদারটা সম্পর্কে জানুন, যে ওই ওয়েদারের সাথে আপনার শরীর খাপ খাবে কি না, বা আপনি খাপ খাওয়াতে পারবেন কি না, এটা মাস্ট আপনি জানবেন। 6 নম্বরে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে পার্ট টাইম জব। আপনি জাস্ট যে কোনো ইউনিভার্সিটির ওয়েবসাইটে গেলে আপনি দেখতে পাবেন যে জবের ব্যাপারে অলরেডি গভর্নমেন্ট একটা নির্দিষ্ট রুলস অ্যান্ড রেগুলেশন প্রত্যেকটা কান্ট্রির জন্য দিয়ে রেখেছে, ওয়েস্টার্ন এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলো, যে 20 ঘন্টা থেকে 30 ঘন্টা পার উইকে আপনি কাজ করতে পারবেন। তো যে দেশগুলো আপনি দেখছেন, যে 10টা দেশ আপনি দেখছেন, সেই 10টা দেশের ক্ষেত্রে আপনি অবশ্যই এই জিনিসটা চেক করবেন যে আপনি পার্ট টাইম কাজ করতে পারছেন কি না। কারণ আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আমরা যাই যারা, তারা আসলেই চেষ্টা করি যে আমাদের যেন ন্যূনতম আমাদের লিভিং কস্টটা এই পার্ট টাইম জবের ইনকাম দিয়ে আমরা বেয়ার করতে পারি। তো অবশ্যই এটা কনফার্ম হয়ে যাবেন যে পার্ট টাইম জব আপনি করতে পারবেন কি না, এবং পার্ট টাইম জব করলে যে কত টাকা আপনি পার উইক বা পার মান্থে পেতে পারেন। তাহলে এখানে যে 6টা জিনিস, এই 6টা জিনিস অবশ্যই আপনি যদি এখনই নোট ডাউন করা উচিত। আপনি যদি এইচএসসির সেকেন্ড ইয়ারে পড়েন বা ইউনিভার্সিটির লাস্ট ইয়ারে পড়ছেন, তাহলে আপনি নোট ডাউন করবেন যে আপনি কত সহজে কোন দেশের ভিসা পেতে পারেন, ওই দেশে পড়তে আপনার টিউশন ফি কত লাগবে এক বছরে, আপনার লিভিং কস্ট কত হবে এক বছরের জন্য, ল্যাঙ্গুয়েজটা কী লাগবে ওই দেশে, কালচার এবং ওয়েদারটা কেমন, পার্ট টাইম জব আপনি করতে পারবেন কি পারবেন না। এই সবগুলো ইনফরমেশান গ্যাদার করার পর আপনি এই 10টা দেশের কম্প্যারিজন করুন। এখান থেকে আপনি 5টা দেশকে বেছে নিন। আপনি এখন আপনার গোলটা মোটামুটি সিলেক্ট করে ফেলছেন বা ছোট করে আনছেন, আপনার টার্গেটটাকে এখন ছোট করে এনেছেন, যে আগে ছিল আমার 20টা দেশ বা 25টা দেশ, এখান থেকে আপনি কিন্তু এখন 5টায় নিয়ে আসছেন। এটা আপনার জন্য খুবই উপকার হবে। তো আজকে এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আমি আরও বিস্তারিতভাবে, আরও ডিপে আপনাদেরকে বলবো, যাতে আপনারা এই রুলসগুলো, আমার এই গাইডলাইনটা ফলো করে যেন আপনারা বাইরে যেতে পারেন, পড়ালেখাটা দেশের বাইরে থেকে করতে পারেন, হয়তো যারা সেটেল করবেন তারা ওখানে সেটেল করতে পারেন। তো অবশ্যই এটা আমি যে টিপসগুলো দিচ্ছি এইটা প্র্যাকটিক্যাল লাইফ এক্সপিরিয়েন্স থেকে, তো অবশ্যই এগুলো আপনারা হাতে কলমে চর্চা, প্র্যাকটিস করবেন বা অ্যাকশন নেবেন। আমি যে কথাগুলো বলতেছি, যে পয়েন্টগুলো, সেই পয়েন্ট অনুযায়ী আপনি অ্যাকশন নেবেন, অবশ্যই আপনি সফল হবেন। তাহলে আজকের মতো এখানে বন্ধুরা, থ্যাংক ইউ ভেরি মাচ।